নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পাঠ করব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত উপন্যাস প্রথম আলো। আজ প্রথম আলো উপন্যাসের দ্বিতীয় খণ্ডের প্রথম পর্ব। আজ আমি এই উপন্যাসটি পাঠ করেছি 427 নম্বর পৃষ্ঠা থেকে 432 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তো চলুন শুরু করা যাক আজকের উপন্যাস। নদীর ওপর দিয়ে ভেসে চলেছে জমিদারের বজরা। আষাঢ় মাসের আকাশে নবীন মেঘ লুকোচুরি খেলে দিনমণির সঙ্গে। কখনো হঠাৎ এক ঝাঁক পাখি উড়ে যাবার মতন এক পশলা বৃষ্টি, কখনো ঝলমলে রোদ। দুপাশের তটভূমি জল রঙে আঁকা, কোথাও জনবসতি, কোথাও নিবিড় গাছপালা, আবার মাঝে মাঝে শূন্য প্রান্তর। নিছক শূন্য প্রান্তর কোনো শিল্পীর তুলিতে ধরা পড়ে না, কিন্তু প্রকৃতির মধ্যে তাও ছবি হয়ে যায়। কখনো সূর্যালোক, কখনো মেঘের ছায়ায় ছবিগুলির রং বদলে যায়। বজরাটি বিশেষ বড় নয়। দাঁড়িমাঝির সংখ্যা 6 জন। ছাদের উপর 2 জন বন্দুকধারী প্রহরী বসে আছে ছাতা মাথায় দিয়ে। একই হুঁকো কোলকে পরস্পর বদলা বদলি করতে করতে তারা গল্প করছে নিচু গলায়। এ বজরার মাল্লাদের অকারণে হল্লা করার নিষেধ আছে। খুব প্রয়োজন না হলে তারা কথাই বলে না। পথনির্দেশ হয় হাত তুলে কিংবা চোখের ইঙ্গিতে। মূল বজরাটির সঙ্গে আরেকটি ছোট নৌকো বাঁধা আছে, সেখানে রান্না বান্নার ব্যবস্থা। জেলে ডিঙ্গি থামিয়ে কেনা হলো টাটকা মাছ। কখনো পাশ দিয়ে স্টিমার গেলে নদী উত্তাল হয়ে ওঠে। বজরা ও ছোট নৌকোটি প্রবলভাবে দোলে। ছোট নৌকোটিরই ছটফটানি বেশি, যেন বড় ভাইয়ের হাত ছাড়িয়ে ছুটে যেতে চায় এক দুরন্ত বালক। বজরার ভেতরের কক্ষে একজনই যাত্রী। খাটের উপর তাকিয়ায় ঠেস দিয়ে অর্ধ শয়ান রয়েছেন এক ভ্রাম্যমাণ জমিদার। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির কনিষ্ঠ সন্তান রবীন্দ্র। গোষ্ঠীপতি দেবেন্দ্রনাথের এতগুলি সন্তান, তবু বাংলার বিভিন্ন জেলা ও উড়িষ্যায় ছড়ানো তার জমিদারি তালুক প্রত্যক্ষভাবে তদারকি করার জন্য আর কারুকে পাওয়া যায় না। জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ বিদ্বান ও দার্শনিক, কিন্তু স্বভাবে একেবারে ভোলানাথ। বিষয়কর্মের দিকে তার কোনো ঝোঁক নেই। দ্বিতীয় পুত্র সত্যেন্দ্রনাথ চাকুরি জীবিকা বেছে নিয়েছেন। হেমেন্দ্রনাথ অকাল মৃত। 2টি পুত্র বিকৃত মস্তিষ্ক। সবচেয়ে বেশি ভরসা করা গিয়েছিল যার উপর, সেই হতাশ করেছে সবচেয়ে বেশি। জাহাজ ব্যবসায়ে ভরাডুবির পর জ্যোতিরিন্দ্রনাথ যেন বর্তিকা শূন্য, এক বাতিদান। কোনো কিছুতেই আর উদ্যম নেই। মেজ বৌঠানের আঁচলের তলায় নিষ্প্রভ হয়ে রয়েছেন। ভয়ে পিতার সাক্ষাতে যেতে চান না। পিতাও তার এই পুত্রটির মুখদর্শনে আর আগ্রহী নন। দ্বিজেন্দ্রনাথের ছেলে দীপেন্দ্রনাথ সাবালক হবার পর থেকেই পারিবারিক অনেক দায় দায়িত্ব নিয়েছেন। তার যোগ্যতাও আছে। এই নাতিটিকে দেবেন্দ্রনাথের বিশেষ পছন্দ। কিন্তু দীপু কলকাতার বিলাসী জীবনে অভ্যস্ত। খাজাঞ্চিখানায় হিসেবপত্র দেখতে তিনি রাজি আছেন। গ্রাম বাংলায় ঘোরাঘুরি করা তার পছন্দ নয়। এদিকে প্রত্যক্ষ পরিদর্শন না হওয়ায় জমিদারির আয় কমে আসছে। বিলাস ব্যসন, পারিবারিক সংস্কৃতি চর্চা ও ব্রাহ্মধর্মের প্রসারের জন্য মুক্ত হস্তে ব্যয় করা হয়, কিন্তু সেই টাকা যে কোথা থেকে আসে তা যেন ছেলেরা বুঝতে চায় না। অগত্যা দেবেন্দ্রনাথ তার এই কনিষ্ঠ পুত্রটিকেই সবকটি জমিদারি দেখাশুনোর ভার দিলেন। সে কলকাতায় বসে
অযথা সময় অতিবাহিত করছে কি না সেদিকে তার তীক্ষ্ণ নজর আছে। বছর খানেকের মধ্যেই এ কাজে রবীন্দ্র যথেষ্ট কৃতিত্বের পরিচয় দেওয়ায় দেবেন্দ্রনাথ আপাতত এই সন্তানটির প্রতি বেশ প্রসন্ন। রবীন্দ্র এখন 32 বছর বয়স্ক এক পূর্ণ যুবা, 3টি সন্তানের জনক, স্বাস্থ্য ও রূপে অত্যুজ্জ্বল। শিলাইদহের কুটিবাড়ির কাজ সম্পন্ন করে সে এখন চলেছে শাহজাদপুরে। শিলাইদহ কলকাতা থেকে খুব বেশি দূরে নয়। শাহজাদপুর বা শাহজাদপুর পাবনা জেলার ইউসুফশাহী পরগনায়। বজরাটি এখন চলেছে গোয়ালন্দ পার হয়ে সেই দিকে। প্রত্যেকটি জমিদারিতেই পাকা কুঠিবাড়ি আছে বটে। রবীন্দ্র অনেক সময় বজরাতেই রাত্রিবাস করতে ভালোবাসে। নদীপথে যাত্রার সময় কিংবা মধ্য নদীতে নোঙর করে রাত্রিবাসের ইচ্ছে হলে যাতে সুখ স্বাচ্ছন্দ্যের কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য সব ব্যবস্থা করা থাকে। প্রতিবার কলকাতা ত্যাগের সময় সঙ্গে দিয়ে দেওয়া হয় কাঁড়ি কাঁড়ি কামিনী ভোগ চাল, সোনা মুগ ডাল, বাদাম, কিশমিশ, কলা, কমলা লেবু, পেয়ারা, আপেল, ওটমিল, কোয়েকার ওট, ঝুনো নারকেল, পান, সুপারি, সরষের তেল, আমসত্ত্ব, আমচুর, হাঁড়ি ভর্তি মিষ্টি, সুগন্ধ সাবান, হ্যাজলিন ক্রিম, টুথ পাউডার। এছাড়া কয়েক কেস ব্র্যান্ডি, শ্যাম্পেইন ও ওয়াইন। শেষোক্ত দ্রব্যগুলির প্রতি অবশ্য রবীন্দ্রনাথের কোনো আসক্তি নেই। সে হিসেবে অন্যান্য জমিদার তনয়দের তুলনায় রবীন্দ্র এক মূর্তিমান ব্যতিক্রম। তবু ওগুলো রাখতে হয়। সাহেব শুভরা কখনো কখনো আসে। দেশীয় উচ্চপদস্থ রাজকর্মচারী কিংবা অন্য জমিদার বন্ধু আপ্যায়ন করতে হয় তাদের। মধ্যাহ্নের নদীতে বজরাটি চলেছে মন্থর গতিতে। ভেতরের কামরায় জমিদার নন্দনটির হাতে নেই সুরার পাত্র কিংবা আলবোলার নল। কোনো গায়িকা বা নর্তকী বা বাইজি তার সঙ্গিনী হয় না কখনো। সে এখন হিসাবের খাতা খুলেও বসেনি কিংবা দিবানিদ্রাও দিচ্ছে না। সে এখন ব্যাপৃত এক সম্পূর্ণ অজমিদার সুলভ কাজে। তার পোশাকও জমিদারের মতন নয়। বহুমূল্য চোগা চাপকান ঝোলানো রয়েছে দেওয়ালের হুঁকে। সে পরে আছে শুধু একটা ধুতি, খালি গা। জানলা দিয়ে রোদ এসে পড়েছে তার গৌরবর্ণ শরীরে। বুকে বিন্দু বিন্দু ঘাম। গরমে তার ভ্রূক্ষেপ নেই। তার হাতে স্লেট ও পেন্সিল। সে কবিতা লিখছে। সে এখন জমিদার নয়, বঙ্গভাষার অগ্রগণ্য কবি। কবিতা রচনা পছন্দ হলে ওষ্ঠ দুটিতে হাসি ফোটে। পরবর্তী পংক্তি রচনায় মন দেয়। স্লেটে লেখা তার অনেক দিনের অভ্যাস। কাটাকুটি মুছে ফেলার সুবিধে হয়। এক স্লেট লেখা হয়ে গেলে সে একটি বাঁধানো খাতায় কপি করে। কখনো সঙ্গে সঙ্গে অন্য কাগজে দ্বিতীয় একটি কপি করে। কোনো প্রিয়জনকে চিঠির সঙ্গে পাঠিয়ে দেয়। যারা বলে কবিরা পাঠকদের মুখ চেয়ে বা মনোরঞ্জনের জন্য লেখে না, তারা ভুল বলে। কোনো কবি শুধু নিজের জন্য লেখে না। লিখতে লিখতে কোনো একজন বিশেষ পাঠক কিংবা কয়েকজন অন্তরঙ্গ পাঠকের কথা মাঝে মাঝে তার মনে আসে। সমগ্র কৈশোর জুড়ে ও প্রথম যৌবনে রবীন্দ্রর মনে পড়ত নতুন বৌঠানের মুখ। তিনি ছিলেন রবীন্দ্রের সব রচনার প্রথম পাঠিকা। তার পছন্দ হবে কি না সে বিষয়ে রবীন্দ্রকে সবসময় সচেতন থাকতে হয়। কাদম্বরী চলে গেছেন। অভিমান ভরে এ পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছেন। সেও প্রায় 10 বছর হয়ে গেল।
তিনি চলে যাবার পরেও প্রথম প্রথম 2-1 বছর রবীন্দ্র যখন তখন তার ছায়ামূর্তি দেখতে পেত, টের পেত তার শরীরহীন উপস্থিতি। প্রায় সব রচনাতেই তিনি কোথাও না কোথাও থাকতেন। ক্রমশ সে অনুভূতি ফিকে হয়ে এসেছে। তারপর কয়েকটি বছর লেখার সময় মনে পড়ত প্রিয়নাথ সেন কিংবা অক্ষয় চৌধুরীর মতন বন্ধুদের কথা। এদের মতামতের বিশেষ মূল্য আছে রবীন্দ্রের কাছে। ইদানিং প্রায় সব সময় মনে পড়ে আরেকজনের মুখ। সে এখন কিশোরী থেকে তরুণী হয়েছে। ভাইঝি ইন্দিরা আর রবীন্দ্রের স্ত্রী মৃণালিনী প্রায় একই তো বয়সী, তবু দুজনের মধ্যে কত তফাৎ। মৃণালিনীকে শিক্ষিত সুসংস্কৃত করে তোলার চেষ্টা তো কম হয়নি, তবু কাব্যরুচি জন্মালো না, গান বাজনার দিকেও মন গেল না। একটা কবিতা লিখে কিংবা একটা গান রচনা করে সঙ্গে সঙ্গে তাকে শোনাবার কোনো ইচ্ছেই জাগে না তার স্বামীর। কারণ প্রকৃত রসগ্রহণ করতে পারলে মুখে যে ভাবোল্লাস ফুটে ওঠে তা যে কোনো দিন দেখতে পাননি রবীন্দ্র। একটু দীর্ঘ কিছু শোনাতে গেলে কখনো কখনো সে ঘুমিয়েও পড়েছে। গৃহিণী বা শয্যাসঙ্গিনী হিসেবে অবশ্য তার ত্রুটি নেই। এই কবছরে 3টি ফুটফুটে ছেলে মেয়ের জন্ম দিয়েছে। মৃণালিনী রবীন্দ্রের সংসারের যোগ্য সঙ্গিনী, কিন্তু সে তার মর্ম কিংবা নর্মসঙ্গিনী হতে পারল না কিছুতেই। যখন বাড়িতে স্ত্রী পুত্রকন্যাদের সঙ্গে রবীন্দ্র থাকে তখন সেও কিছুক্ষণের জন্য সংসারী হয়ে যায়। ছেলে মেয়েদের চটকায়, আদর করে। যখন বাইরে আসে, একা থাকে, তখনও মাঝে মাঝে ওদের কথা মনে পড়ে ঠিকই। ইচ্ছে করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে। কিন্তু যখন সে কবিতা রচনা করে তখন সে তো কারুর স্বামী কিংবা পিতা নয়। সে যেন এক ব্যাকুল বিরহী। কবিতার ছত্রে ছত্রে বিচ্ছেদের বেদনা। কবিরা আসলে কোনো কিছুই পায় না, এমনকি সব কিছু দিলেও যযাতির মতন তাদের অতৃপ্তি থেকে যায়। শুধু ভোগের অতৃপ্তি নয়, কিসের যে অতৃপ্তি, কিসের যে বেদনাবোধ তা ব্যাখ্যা করে বোঝানোও যায় না। সেই বেদনা থেকেই তো উৎসারিত হয় কবিতা। সার্থক বা পরিতৃপ্ত কবি বলতে এ জগতে কিচ্ছু নেই। এখন যে কোনো কিছু লিখলেই ইচ্ছে করে ইন্দিরাকে দেখাতে কিংবা সে কথা জানাতে। রূপে সে ঠাকুরবাড়ির অন্য সব কন্যা বা বধূদেরও ছাড়িয়ে গেছে। এখন তার গুণেরও শেষ নেই। সদ্য সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থিনীদের মধ্যে প্রথম স্থান অধিকার করে পদ্মাবতী স্বর্ণপদক পেয়েছে। ইংরেজি, ফরাসি ও বাংলায় তার সমান জ্ঞান। পশ্চিমী ও দেশীয় সঙ্গীত দুটোই খুব ভালো জানে। রবীন্দ্রের গানের স্বরলিপি করে ফেলতে পারে অতি দ্রুত। এত রূপসী ও গুণবতী হলেও সে বিয়ে করতে চায় না। 20 বছর বয়স হয়ে গেল, এখনও বিবাহে সে অনিচ্ছুক। এ কেমন কথা? কিসের জন্য যে তার আপত্তি তা সে স্পষ্ট বুঝিয়েও বলতে পারে না কারুকে। তবে কি সে রবি কাকাকে ছেড়ে থাকতে চায় না? একেবারে শিশু বয়স থেকেই সে রবিকার ন্যাওটা। এখন তাদের সম্পর্কটা এমন একটা নিবিড় ঘনিষ্ঠতায় পৌঁছেছে যেন কেউ কারুকে ছেড়ে সত্যিই আর থাকতে পারে না। রবীন্দ্রের মতন এমন পুরুষশ্রেষ্ঠ, এমন প্রতিভাবান, এমন সহৃদয় মানুষকে এত কাছাকাছি পেয়েছে ইন্দিরা। অন্য কোনো পুরুষকে তার পছন্দ হবে কেন? রবীন্দ্র যখন বাইরে কোথাও যায় তখন ইন্দিরা প্রতিদিন 1টি বা 2টি চিঠি লেখে। রবীন্দ্র লম্বা লম্বা উত্তর দেয়।
এমনকি অন্য সব কাজ ফেলেও ইন্দিরাকে আগে চিঠি লেখা চাই। নিজের মনটাকে এমন সম্পূর্ণভাবে আর কারুর কাছে মেলে ধরতে পারে না রবীন্দ্র। তার সেরকম কোনো পুরুষ বন্ধু নেই। পুরুষদের সামনে সে খানিকটা আড়ষ্ট কিংবা কেতাদুরস্ত, মেয়েদের কাছেই সে স্বচ্ছন্দ হতে পারে। এর মধ্যে 2-1 বছর আগে রবীন্দ্র আর একবার ইংল্যান্ডে গিয়েছিল। এবার আর পড়াশুনোর অজুহাতে নয়, নিছকই ভ্রমণের অভিলাষে। বাবামশাইয়ের কাছ থেকে টাকা পয়সা কিছু পাওয়া যায়নি। দেবেন্দ্রনাথ আগেই বলে দিয়েছিলেন তার কোনো ছেলেকে বিলেতে যাবার ব্যাপারে তিনি আর 1 পয়সাও দেবেন না। রবীন্দ্র 300 টাকা মাসোহারা পায়, তাছাড়া অন্য উপার্জন নেই। সে টাকা থেকেও কিছু জমে না, বরং বেশি ব্যয় হয়ে যায়। বিলেতে যাবার জন্য জাহাজ ভাড়ার টাকা তাকে ধার করতে হয়েছিল ভাগ্নে সত্যপ্রসাদের কাছ থেকে। সত্য বেশ হিসেবি মানুষ হয়ে উঠেছে। এখন সে মামাদের প্রায়ই টাকা ধার দেয়, সুদও নেয়। রবীন্দ্র ভেবেছিল নির্ভার চিত্তে সে ইংল্যান্ড ও ইউরোপের কয়েকটি দেশ ঘুরে আসবে। সেসব দেশের শিল্প, সঙ্গীত, নাটক উপভোগ করবে। ওসব দেশে একলা বেড়াতে ভালো লাগে না। সঙ্গে ছিল বন্ধু লোকেন পালিত। তার যেমন তীক্ষ্ণ মেধা তেমনই রসজ্ঞান। সেজদাদা সত্যেন্দ্রনাথও সেই সময় ছুটি কাটাতে বিলেতে যাচ্ছিলেন। সুতরাং রবীন্দ্রকে ব্যবস্থাপনার দায়িত্বও নিতে হলো না। কিন্তু লন্ডনে পৌঁছবার কয়েকদিন পর থেকেই রবীন্দ্রর মন কেমন করতে লাগলো, একেবারে ছেলে মানুষের মতন। সেপ্টেম্বর মাসে লন্ডনের আবহাওয়া অতি চমৎকার, বেড়াবার পক্ষে আদর্শ। কিন্তু রবীন্দ্রর মন ছটফট করে। প্রতিদিন সকালে উঠেই ডাকবাক্সের কাছে ছুটে যায়। চিঠি না থাকলে মনটা বিস্বাদ হয়ে যায়। ইন্দিরা প্রতি চিঠিতেই লেখে, তুমি আর কতদিন ওখানে থাকবে? আমার একটুও ভালো লাগছে না, আমার কিছুই ভালো লাগে না। একটা চিঠিতে ইন্দিরা লিখল যে রবি কাকা যদি এক্ষুনি ফিরে না আসে তাহলে সে আর চিঠিই লিখবে না। সত্যি সে আর চিঠি লেখে না। আগে রবীন্দ্র এতটা বুঝতে পারেনি যে ইন্দিরার সঙ্গে তার হৃদয়ের তন্ত্রী কতখানি জড়িয়ে আছে। সে অভিমান করে চিঠি লিখছে না। এটা যেন রবীন্দ্রের কাছে মৃত্যু যন্ত্রণার মতন। স্ত্রীর চিঠি আসে, তাতে সংসারের খবর থাকে। সেরকম চিঠি পেলে আশ্বস্ত হওয়া যায়, কিন্তু মন ভরে না। একদিন সকালে সত্যেন্দ্রনাথ একটা খামখোলা চিঠি দিলেন। রবীন্দ্রর বারবার অনুরোধপত্রের উত্তরে ইন্দিরা লিখেছে দায়সারা কয়েক লাইন, তাও দিয়েছে বাবাকে লেখা চিঠির খামে। অপমানে রবীন্দ্রর মুখখানা পাংশু বর্ণ হয়ে গেল। ইন্দিরা সব সময় তাকে আলাদা লেফাফায় চিঠি পাঠায়। তাহলে কি সত্যি সে আর কোনো সম্পর্ক রাখতে চায় না? একথা ভাবতেই রবীন্দ্রর মনে হয় তাহলে তার জীবনটাই শূন্য ও নিষ্ফল হয়ে যাবে। সেদিনই সে ঠিক করল ফিরে আসবে। সত্যেন্দ্রনাথ ও লোকেন পালিত দারুণ বিস্মিত। রবীন্দ্র 3 মাসের রিটার্ন টিকিট কেটে এসেছে। 1 মাস যেতে না যেতেই সে ফেরার জন্য ব্যস্ত কেন? এখনও অনেক ভ্রমণের পরিকল্পনা রয়েছে। দেশ থেকে কোনো দুঃসংবাদ আসেনি, সবাই ভালো আছে। তবু রবীন্দ্র কেন এত উতলা হয়ে পড়েছে তা কেউ বুঝবে না। ওরা ওকে ধরে রাখার অনেক চেষ্টা করলেন। সত্যেন্দ্রনাথ নিজেও ফিরবেন 3 মাস পর ছোট ভাইয়ের সঙ্গে, সেরকম ঠিক করা আছে। কিন্তু ছোট ভাইটি এখন আর তা মানতে চাইছে না।
প্রিয়জনদের জন্য উপহার কেনাকাটি শুরু করে দিল রবীন্দ্র। আর সকলের জন্য কিছু কিছু জিনিসপত্র কেনাও হলো। কিন্তু ইন্দিরার জন্য কি নেবে মনস্থির করতে পারে না। যদি বা একটা সুন্দর টেবিল ল্যাম্প পছন্দ হলো, সেটা আবার লোকেন নিতে চায়। লোকেন বলল, তোমার ঘরে তো অনেক সুন্দর সুন্দর ল্যাম্প দেখেছি রবি, তাহলে এটা কার জন্য নিচ্ছ? লোকেন যতই ঘনিষ্ঠ বন্ধু হোক, তবু এত ব্যক্তিগত প্রশ্ন পছন্দ করে না রবি। থিয়েটার দেখতে গেলে কিংবা কোনো কনসার্ট শোনার সময়ও রবীন্দ্রর মাথায় ঘুরতে থাকে, ববি আর চিঠি লিখবে না, ববি আর চিঠি লিখবে না, তাহলে এই প্রবাসের দিনগুলো কি করে কাটবে? শেষ পর্যন্ত জোরজার করে নিজেই জাহাজ বুকিংয়ের ব্যবস্থা করে ফেলল রবীন্দ্র। 1.5 মাসের মাথায় সে আবার সমুদ্রে ভেসে পড়ল। সেই প্রথম রবীন্দ্রর একলা জাহাজ যাত্রা। সহযাত্রীরা সবাই অচেনা। লন্ডনে থাকার সময় সে এক লাইনও কবিতা লিখতে পারেনি। ওখানে সব সময় কোট প্যান্টালুন পরে থাকতে হয়। বাংলার কাব্য প্রতিমা তাই বুঝি কাছে ঘেঁষতে চায় না। জাহাজের ক্যাবিনেটের মধ্যে 8 পোশাক ছেড়ে রাত্রিবাস পড়ে নেবার পর আবার রবীন্দ্রর কলমে কবিতা এসে গেল। আঁখি দিয়ে যাহা বলো সহসা আসিয়া কাছে, সেই ভালো থাকো তাই, তার বেশি কাজ নাই। কথা দিয়ে বলো যদি মোহ ভেঙে যায় পাছে, এত মৃদু এত আধো, অশ্রু জলে বাঁধো বাঁধো। সরমে সভয়ে ম্লান এমন কি ভাষা আছে, কথায় বলো না তাহা, আঁখি যাহা বলিয়াছে। অল্প বয়সে প্রথমবার বিদেশে এসে প্রতিনিয়ত মনে পড়ত একজনের কথা। সে সময়কার কবিতার ছত্রে ছত্রে তার মুখচ্ছবি। আর এবারে মনে পড়ছে আর একজনের মুখ। সে অভিমান করে আছে, চিঠি লেখা বন্ধ করে দিল। ফিরে গেলে কি কথাও বলবে না? না না, তা হতে পারে না। বিলেতের সব প্রলোভন ত্যাগ করে রবি যে এত আগে আগে চলে আসছে, ও কি তার মূল্য দেবে না? মুখখানি মনে পড়ে, আর রবীন্দ্রের বুক কেঁপে ওঠে। এ যে এখন বড় হয়েছে, পূর্ণ যুবতী, সে কথা ওর মনে থাকে না। যেন আগের মতনই ছেলে মানুষটি রয়েছে। যখন তখন রবীন্দ্রর কাছে চলে আসে, ঝপাস করে পাশে বসে পড়ে, কিংবা পেছন থেকে জড়িয়ে ধরে আদর করে, গালে গাল ঠেকিয়ে, চুলে বিলি কেটে দেয়। এই নিয়ে কেউ কেউ বাঁকা ইঙ্গিত দিতে শুরু করেছে। অনেকেরই যে মন অপরিষ্কার। ইন্দিরা যে বিয়ে করব না বলে, তারও প্রতিক্রিয়া আত্মীয় স্বজনদের মধ্যে ভালো নয়। কিন্তু ইন্দিরা তা গ্রাহ্য করে না। কিন্তু রবীন্দ্র একটু একটু ভয় পায়। ইন্দিরা তার খুবই প্রিয়, তবু এর পরিণতি কী? একদিন তো ওকে ছেড়ে দিতেই হবে। তোমার সাহস আছে, আমার সাহস নাই। এই যে শঙ্কিত আলো, অন্ধকারে জ্বলে ভালো। কে বলিতে পারে বলো, যাহা চাও এ কি তাই? তবে ইহা থাক দূরে কল্পনার স্বপ্নপুরে, যার যাহা মনে লয় তাই মনে করে যাই। এই চির আবরণ খুলে ফেলে কাজ নাই। বোম্বে পৌঁছেই পরের দিন ট্রেনে চাপার কথা। টিকিটের ব্যবস্থা করা আছে আগে থেকেই। কিন্তু মাঝরাত্রে হোটেলে পৌঁছবার পর রবীন্দ্রর খেয়াল হলো, টিকিট টাকা পয়সা শুদ্ধ ব্যাগটি ফেলে এসেছে জাহাজে। 2 মাস 11 দিন কেটেছে জাহাজে। শেষের দিকে দিন যেন আর কাটছিল না। এখন ভারতের মাটিতে পা দিয়েও বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। ভোরবেলা আবার জাহাজটায় ছুটতে হলো, এবং সৌভাগ্যবশত ব্যাগটি পাওয়া গেল।
এখন আবার ট্রেনে যেতে লেগে যাবে আরও 3 দিন। রবীন্দ্র যে ফিরে আসছে তা তখনও কেউ জানে না। হঠাৎ উপস্থিত হয়ে সে সবাইকে চমকে দেবে। সেই সবাইয়ের তালিকায় প্রথম স্থানটি শুধু একজনই পেতে পারে। হাওড়া স্টেশনে পৌঁছবার পর একটা ঘোড়ার গাড়ি ভাড়া করল রবীন্দ্র। তাতে লটবহর চাপিয়ে সে যাত্রা করল। জোড়াসাঁকোর বাড়িতে গেল না। বাবামশাই পার্ক স্ট্রিটের একটা ভাড়া বাড়িতে আছেন। আগে তাকে প্রণাম করে আসতে হবে। কিন্তু রবীন্দ্র গাড়িওয়ালাকে পার্ক স্ট্রিট ছাড়িয়ে আরও এগিয়ে যাওয়ার নির্দেশ দিল। সেই ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো বিরজি তলাবের বাড়ির সামনে। আকাশে অপরাহ্নের ম্লান আলো। এ অঞ্চলে প্রচুর পাখি। সেন্ট পলের গির্জার মাথার উপর দিয়ে ঝাঁক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। এ বাড়ির সামনের বাগানে এক তরুণী আকাশের দিকে তাকিয়ে পাখি দেখছে। গাড়ির শব্দ শুনে সে মুখ ফেরালো। গাড়ি থেকে নামছে এক দীর্ঘকায় পুরুষ। মুখে ভ্রমর কৃষ্ণ দাড়ি, মাথায় কুঞ্চিত ঘন চুলের বাবরি, স্মিত হাস্যময় মুখ। ট্রেনেই বিলিতি পোশাক ছেড়ে ধুতি ও পিরান পরে নিয়েছে রবীন্দ্র। ইন্দিরার চোখে ধন্দ লেগে গেল। এ কি সত্যিই তার রবিকা, না তার দৃষ্টি বিভ্রম? এত বেশি সে একজন মানুষের কথা ভাবছে যে সে তার একটা ছায়ামূর্তিও গড়ে ফেলেছে। রবীন্দ্র ডাকল, বাবি। কোথায় মিলিয়ে গেল রাগ আর অভিমান। তখনই ইন্দিরা একটি হরিণীর মতন রবীন্দ্রের প্রসারিত 2 বাহুর দিকে ছুটে গেল। ইন্দিরা রবীন্দ্রর মন যতখানি অধিকার করে আছে সরলা ততটা পারেনি। এরা দুজনে সমবয়সী হলেও দুজনে অনেক তফাৎ। ইন্দিরা আগাগোড়া ইংরেজি স্কুলে পড়েছে। বাড়িতে পশ্চিমী আদব কায়দায় অভ্যস্ত হলেও রবি কাকার সান্নিধ্যের প্রভাবে সে বাংলা কাব্য সাহিত্য সঙ্গীত প্রাণ দিয়ে অনুভব করে। সরলা পড়েছে বাংলা স্কুলে। পড়াশুনোতেও সে ভালো ছাত্রী, কিন্তু তার সাহিত্য শিল্পবোধ তেমন উঁচু তারে বাঁধা নয়। সরলা ভারতী পত্রিকায় প্রায়ই এটা সেটা লেখে, কিন্তু তা এমন কিছু হয় না। ইন্দিরা যেমন তার মন প্রাণ সবই রবি কাকাকে দিয়ে দিয়েছে, সরলা তা নয়। সরলা উচ্চাকাঙ্ক্ষিনী। ইন্দিরা নিজেকে আড়াল করে রবীন্দ্রের খ্যাতিতেই মুগ্ধ। সরলা নিজেও খ্যাতি চায়। রবীন্দ্র মুখের ওপর কিছু বলে না, ঢোক গিলে তার রচনার প্রশংসা করে। গানটা অবশ্য সে ভালোই বোঝে। সরলাও বিয়ে করবে না প্রতিজ্ঞা করেছে, কিন্তু তার কারণটাও স্পষ্ট। সে কুমারী থেকে দেশের সেবা করতে চায়। সরলার জীবনে তার রবি মামা নয়, তার বাবার প্রভাবই বেশি। সরলার বাবা কংগ্রেসের একজন পাণ্ডা। এ বাড়িতে রবীন্দ্রর যাওয়া আসা ক্রমশই কমে আসছে। আরেকটি তরুণীর সঙ্গে রবীন্দ্রের মানসিক ঘনিষ্ঠতা হয়েছিল। ব্যারিস্টার আশু চৌধুরীর সঙ্গে বন্ধুত্ব ও কুটুম্বিতার সূত্রে তার এক ভাগিনেই প্রিয়ম্বদার সঙ্গে পরিচয় হয়। এই সুশ্রী বিদুষী মেয়েটিও কবিতা লেখে এবং সে রবীন্দ্রর একজন মুগ্ধ ভক্ত। রবীন্দ্রর বহু কবিতা সে দাড়ি কমা ড্যাশ সমেত মুখস্থ বলতে পারে। আশু চৌধুরীর স্কট লেনের বাড়ির আড্ডায় সে রবীন্দ্রর কবিতা আবৃত্তি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে অনেকবার। রবীন্দ্রও স্বীকার করেছে যে তার কবিতা এমন পুরোপুরি মুখস্থ বলতে সে আর কারুকে দেখেনি। প্রিয়ম্বদা নিজের কবিতা অনেকের সামনে পাঠ করতে লজ্জা পায়। সে রবীন্দ্রকে শুনিয়েছে নিরালা কোনো জায়গায় ডেকে নিয়ে গিয়ে, সসংকোচে মৃদু গলায়।
চিঠিতেও কবিতা লিখে পাঠিয়েছে। রবীন্দ্র তাকে উত্তর দিয়েছে নিয়মিত। দুজনের বয়সের ব্যবধান খুব বেশি নয়। মানসিক দূরত্বও যখন কমে আসছে অনেকখানি, এমন সময় আচম্বিতে প্রিয়ম্বদার বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের পরই সে চলে গেল অনেক দূরে, মধ্যপ্রদেশের রায়পুরে। তার সঙ্গে আর দেখা হবারও সম্ভাবনা রইল না। জমিদারি পরিদর্শনের সময় বজরায় থাকতে থাকতে প্রিয়ম্বদার বিবাহের সংবাদের চিঠি পেয়ে রবীন্দ্র বিমনা হয়েছিল বেশ কিছুক্ষণ। সম্বন্ধ করা বিয়ে, স্বামীটি এক অচেনা পুরুষ, তার সঙ্গে অত দূরে এক সম্পূর্ণ নতুন পরিবেশে প্রিয়ম্বদার মতন একটি সূক্ষ্ম অনুভূতি সম্পন্ন মেয়ে নিজেকে কেমন করে মানিয়ে নেবে, সেখানে কেমনভাবে প্রথম প্রথম প্রিয়ম্বদার দিন ও রাত কাটবে, রবীন্দ্র ভেবে পায় না। পুরুষ মানুষের পক্ষে এ ব্যাপারটা বোঝা সম্ভবই নয়। বজরার একটা সুবিধে, তা ঘোড়ার গাড়ির মতন লম্ফঝম্প করে না। কবিতা রচনা করা, বই পড়া ও চিঠি লেখা বেশ চলতে পারে। কখনো কখনো মৃদু দুলুনিতে তন্দ্রা আসে। সামান্য ঘুমেই বহু স্বপ্ন দেখে রবীন্দ্র। অনেক স্বপ্ন থেকেই সে তার লেখার উপাদান পেয়ে যায়। কোনো কোনো স্বপ্ন আসে গল্পের বেশে, কোনো কোনো স্বপ্নে থাকে কবিতার ইঙ্গিত। ইদানিং সে গল্পের বাঁধুনি দেওয়া কিছু কবিতাও লিখতে শুরু করেছে। সন্ধে হয়ে এসেছে। একজন পরিচারক চা দিয়ে গেল। চা পান করতে করতে রবীন্দ্র শুনতে পেল মানুষের কলগুঞ্জন। মাঝি মাল্লারাও কথাবার্তা শুরু করেছে। বজরা কোনো জনবসতির ধারে তীর ঘেঁষে চলেছে। এই সময় নদীর ঘাটে অনেক মানুষ। নারীরা কাঁখে কলসি নিয়ে জল ভরতে এসে নিজেরাই উচ্ছল হয়ে ওঠে। এই দৃশ্য দেখতে রবীন্দ্রর ভালো লাগে। রবীন্দ্র তাড়াতাড়ি বাইরে এসে দাঁড়ালো। আকাশে রক্তিম আলোর ছড়াছড়ি। তীরবর্তী গাছপালাগুলিও যেন সেই রং মেখেছে। বজরাটি একটি ঘাটে ভিড়তে চলেছে। ঝুপ করে নোঙর ফেলার শব্দ হলো। হালের মাঝি সামাল সামাল হেঁকে উঠল। একটা ভাঙা মন্দিরের সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে বেশ কিছু কৌতূহলী মানুষ। জলে বুক পর্যন্ত ডুবিয়ে কয়েকটি রমণীয় স্থির চিত্রের মতন চেয়ে আছে এদিকে। একজন কর্মচারী রবীন্দ্রকে বলল, হুজুর, সাজাদপুর এসে গেছে। তার কথায় আর কিছু যেন অব্যক্ত রইল। রবীন্দ্র দেখল অন্য দাঁড়ি মাঝিরাও সবাই তার দিকে তাকিয়ে নীরবে যেন কিছু বলতে চাইছে। একটু পরেই সে বুঝতে পারল। তাড়াতাড়ি সে খালি গায়েই ওপরে চলে এসেছে। কিন্তু সে তো এখন আর তরুণ কবি রবীন্দ্রবাবু নয়, সে যে এখানকার জমিদার, লোকে বলে রাজাবাবু। তার উপযুক্ত পোশাক গায়ে চড়াতে হবে। রবীন্দ্র তাড়াতাড়ি কামরার মধ্যে ফিরে গেল। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের দিন নতুন কোনো গল্প, নতুন কোনো প্রবন্ধ, নতুন কোনো নাটক, নতুন কোনো উপন্যাস নিয়ে হাজির হব আপনাদের কাছে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সমৃদ্ধ করবেন, যাতে নতুন কোনো গল্প, উপন্যাস বা প্রবন্ধ প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ।